জয় হিন্দ। গত মঙ্গলবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2026-এ ভারত আর গ্রিসের মধ্যে হয়ে গেল ডিফেন্স প্যাক্ট, যার পোশাকি নাম হলো ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন এগ্রিমেন্ট অ্যান্ড আ মিলিটারি কোঅপারেশন প্ল্যান ফর 2026। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী নিকোলাস ডেনডিয়াস নিউ দিল্লিতে এই চুক্তি স্বাক্ষর করেন। বস্তুত আগামী 5 বছর ধরে ভারত আর গ্রিস সংযুক্তভাবে দুটি দেশ নানা ডিফেন্স আইটেম প্রোডাকশন করবে। এই ডিফেন্স ফ্যাক্টরির উদ্দেশ্য হলো সামুদ্রিক সুরক্ষা নিশ্চিত করা, বিশেষত মেডিটেরিয়ান সি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করাই দুটি দেশের মূল উদ্দেশ্য। আপাতত প্রেস রিলিজ এটুকুই, কিন্তু এই চুক্তির আড়ালে লুকিয়ে রয়েছে অন্য গল্প। কেন গ্রিস আর ইন্ডিয়া মিলিতভাবে জয়েন্ট প্রোডাকশন করবে? মেডিটেরিয়ান সি মানে ভূমধ্যসাগর অঞ্চলের সুরক্ষা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ভারত কেন এই অঞ্চলের জিওপলিটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছে? অপরদিকে গ্রিসই বা কেন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ভারতের পাশে দাঁড়াচ্ছে? এই চুক্তি চীন, পাকিস্তান আর তুর্কিকে কেন জিওপলিটিক্যাল সংকটে ফেলতে পারে? এই সব বিষয়গুলি নিয়েই আজ আলোচনা করব। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। সবার প্রথমে গুগল ম্যাপটা দেখে নিই। এই হলো আমাদের সকলের প্রিয় দেশ ভারতবর্ষ। আর এটা হলো পাকিস্তান। আর গ্রিস রয়েছে এখানে। অর্থাৎ ভারত হতে গ্রিসে যেতে হলে আরব সাগর পার হয়ে আসতে হয় গালফ অফ এডেনে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন। এখানে ৩টি দেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি সোমালিয়া, যে দেশটি জলদস্যুদের জন্য কুখ্যাত। এই দেশটির অর্থনীতি নির্ভর করে আছে অন্য দেশের সম্পদ লুট করে আত্মসাৎ করাতে। অর্থাৎ এই বিজি সি রুটের সিকিউরিটি অত্যন্ত জরুরি। এখানে রয়েছে ইয়েমেন। ইয়েমেনে রয়েছে ইরানের প্রক্সি সংগঠন হুথি। ইসরায়েল হামাস সংঘর্ষের সময় আমরা দেখলাম কিভাবে এই হুথি সংগঠন এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করেছিল। আর সবশেষে এখানে রয়েছে জিবুতি, যাতে রয়েছে চায়নার বিরাট বড় মিলিটারি বেস। অর্থাৎ যে কোনো জিওপলিটিক্যাল টেনশনে চায়না এই চোক পয়েন্টকে ব্লক করে দিতে পারে, যা ইন্ডিয়ার ট্রেড এবং সিকিউরিটি দুটোই এফেক্টেড হতে পারে। এছাড়াও শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং পাকিস্তানের গোয়াদার পোর্ট এক প্রকার চায়নার কন্ট্রোলেই রয়েছে। এদিকে আবার মায়ানমারের কোকো আইল্যান্ড, সেটাও 99 বছরের জন্য লিজে নিয়ে রেখেছে চায়না। আর এখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্র্যাকিং রাডার ইনস্টল করে রেখেছে, যাতে ভারতের যে কোনো মিলিটারি অ্যাক্টিভিটিকে ট্র্যাক করতে পারা যায়। এছাড়াও চায়না মাঝে মধ্যেই এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে সি এক্সপ্লোরেশনের নাম করে স্পাইশিপ পাঠিয়ে দিচ্ছে, যা ভারতের সিকিউরিটির জন্য মোটেও সন্তোষজনক নয়। সাউথ চায়না সির 80% এরিয়াকে চায়না নিজের টেরিটরি বলে দাবি করে। এখানে চায়না আর্টিফিশিয়াল আইল্যান্ড বানিয়ে সেখানে মিলিটারি বেস তৈরি করে বসে রয়েছে। আর এই অঞ্চলের প্রতিটি দেশের সাথে রয়েছে চায়নার বিবাদ। এদিকে তাইওয়ান আর জাপানের সাথে তো তার চিরশত্রুতা। কিছু ডিফেন্স অ্যানালিস্টরা মনে করেন বর্তমানে চাইনিজ নেভাল পাওয়ার বিশ্বের সেরা নেভাল পাওয়ার। অর্থাৎ চায়না প্রশান্ত মহাসাগরের এই অঞ্চল হতে ভারত মহাসাগর পর্যন্ত পুরো এই ইন্দো প্যাসিফিক অঞ্চলটাকে কন্ট্রোল করতে পারে। অপরদিকে চায়না হচ্ছে বিশ্বের নাম্বার 1 প্রোডাকশন হাব। চায়নায় তৈরি হয় না এমন কোনো জিনিস নেই। ফলে চায়না সারা বিশ্বে তার সস্তা পণ্য রপ্তানি করতে পারছে। উন্নত দেশগুলি বহু আগেই তাদের ঘরোয়া প্রোডাকশন কমিয়ে চায়নাতে তাদের ইন্ডাস্ট্রি সেট আপ করেছে। আর সেখানেতে সস্তায় তারা পণ্য ইম্পোর্ট করে আসছে। এদিকে অনুন্নত দেশগুলির ক্যাপাসিটি নেই লার্জ স্কেলে প্রোডাকশন করার। ফলে তারাও এক প্রকার চায়নার উপর নির্ভরশীল। চায়না এই অনুন্নত দেশগুলিকে ঋণের জালে এমনভাবে ফাঁসিয়ে রেখেছে যে চায়না এই দেশগুলিকে যেমনভাবে খুশি তেমনভাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ চায়না না কেবল ভারতের জন্য থ্রেট, চায়না আসলে গ্লোবাল থ্রেট। ভারত চাইছে চায়নার এই আধিপত্যকে চ্যালেঞ্জ করতে, কিন্তু ভারতের প্রধান সমস্যা হচ্ছে ইকোনমি। তাই ভারত নিঃশব্দে বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে চলেছে, যাতে ভারতের এক্সপোর্ট ইনক্রিজ হয়। এছাড়া রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স, জার্মানির মতো দেশের সাথে জয়েন্ট ডিফেন্স প্রোডাকশনে যাচ্ছে, যাতে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি আত্মনির্ভর হতে পারে এবং ডিফেন্স এক্সপোর্ট ইনক্রিজ হয়। সেই কারণে এবারের ডিফেন্স বাজেট গতবারের তুলনায় প্রায় 15% ইনক্রিজ করা হয়েছে। ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি সেক্টরে গ্রিসের প্রবেশ সেই কারণেই। কিন্তু এখানে গ্রিসের স্বার্থ কোথায়? আসুন আবার গুগল ম্যাপটা দেখে নেওয়া যাক। গ্রিস রয়েছে এই ভূমধ্যসাগরের উত্তর দিকে, আর টার্কি মানে তুর্কি রয়েছে গ্রিসের এই পূর্ব দিকে। আর এখানে রয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর।
জিওপলিটিক্যালি তুর্কির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্ল্যাক সি থেকে মেডিটেরিয়ান সিতে আসতে গেলে কিংবা মেডিটেরিয়ান সি হতে ব্ল্যাক সিতে পৌঁছতে গেলে তুর্কির ওপর দিয়েই যেতে হবে। এদিকে রাশিয়া ন্যাচারাল এনার্জির একটা বড় এক্সপোর্টার। রাশিয়ান ক্রুড অয়েল, রাশিয়ান এলএনজি সহ তার সকল পণ্য এক্সপোর্ট হওয়ার প্রধান রুট হলো এই ব্ল্যাক সি হয়ে মেডিটেরিয়ান, তৎপর সুয়েজ ক্যানাল পার করে রেড সি হয়ে আরব সাগর, আবার এখান হতে ভারত মহাসাগর হয়ে প্রথমে বঙ্গোপসাগর এবং সেখান থেকে মালাক্কা স্ট্রেট পার করে সাউথ চায়না সি হয়ে চায়নাতে প্রবেশ। এই দীর্ঘ পথে রাশিয়া তার পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। অপরদিকে মেডিটেরিয়ান সি হয়ে রাশিয়ান পণ্য গ্রিস আর ইতালি হয়ে ইউরোপে পৌঁছায়। যদিও এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউরোপে রাশিয়ান পণ্য নামমাত্র প্রবেশ করছে, কিন্তু ইউরোপ পরোক্ষে রাশিয়ান বাই প্রোডাক্ট ভারত আর চায়না হতে ইম্পোর্ট করছে। ফলে রাশিয়ার খুব একটা ক্ষতি ইউরোপ করতে পারছে না। কেবল রাশিয়া নয়, ইউক্রেন, রোমানিয়া, বুলগেরিয়া, জর্জিয়া সহ একাধিক দেশের এক্সপোর্ট এই ব্ল্যাক সি হয়ে প্রথমে মেডিটেরিয়ান সিতে পৌঁছায়, তারপর সেখান থেকে নানা দেশে ছড়িয়ে পড়ে। আবার এই দেশগুলি যখন ইম্পোর্ট করে তখন মেডিটেরিয়ান সি হয়ে প্রথমে পণ্য ব্ল্যাক সিতে প্রবেশ করে, তারপর এইসব দেশে পণ্য রপ্তানি হয়। অর্থাৎ যাওয়া এবং আসা দুই দিক দিয়েই তুর্কির ওপর দিয়ে যেতে হবে। তাই বকলমে তুর্কির একটা দাদাগিরি চলে এই অঞ্চলে। এদিকে এশিয়ান পণ্য খুব সহজে ইউরোপে প্রবেশের তিনটি পথ হলো: এক ইতালি, দুই গ্রিস আর তিন নম্বর হলো তুর্কি। অর্থাৎ জিওপলিটিক্যালি এই তিনটি দেশ খুবই গুরুত্বপূর্ণ। যদিও ইতালি আর তুর্কির তুলনায় গ্রিসের গুরুত্ব খুবই ম্রিয়মাণ, তবুও গ্রিস একটা গুরুত্বপূর্ণ দেশ। এদিকে তুর্কির সাথে গ্রিসের একটা বিবাদ রয়েছে। ২০২৩ সাল নাগাদ দুটি দেশের টেনশন খুবই খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমনকি তুর্কি গ্রিসের ওপর মিলিটারি আগ্রাসন করার কথা ভাবছিল। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি, কারণ দুটি দেশই ন্যাটোর মেম্বার। ন্যাটোর আর্টিকেল 4 অনুযায়ী দুটি দেশ কখনো একে অপরকে হামলা করবে না। যদি কোনো ন্যাটো দেশ অপর কোনো ন্যাটো দেশের ওপর হামলা করে, তবে কারণ যাই হোক না কেন বাদবাকি ন্যাটো দেশ প্রথম আক্রমণকারী দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই কারণে তুর্কি গ্রিসের ওপর মিলিটারি অ্যাকশন থেকে পিছিয়ে আসে। এই মুহূর্তে গ্রিসের অর্থনীতি সংকটজনক অবস্থায় রয়েছে। তার ওপর তুর্কির মতো দেশের সাথে তার শত্রুতা। অন্যদিকে চায়না যে গ্লোবাল থ্রেট তা বকলমে বিশ্বের সব দেশই স্বীকার করে। আবার বিদেশি অনুপ্রবেশ গ্রিসের একটা বড় সমস্যা। বিশেষত পাকিস্তানি অরিজিন নাগরিকরা ইউরোপে প্রবেশের জন্য গ্রিসের ভূমি ব্যবহার করে, এবং আপনারা সকলেই জানেন যে পাকিস্তানিরা যৌন হিংসার কারণে বিশ্ব দরবারে নিন্দিত। অর্থাৎ গ্রিস চাইছে এমন একটি দেশের সাথে পার্টনারশিপ বিল্ড আপ করতে যাতে তার ইকোনমিতে বুস্ট আসে। সেই সাথে তুর্কির মতো শত্রুর প্রতিপক্ষ দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে যেন জিওপলিটিক্যালি তুর্কিকে চাপে রাখা যায়। কারণ ভারতও তুর্কিকে পরোক্ষের শত্রু মনে করে। তুর্কি সবসময় পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতকে হার্ম করতে চায়। অর্থাৎ গ্রিস আর ভারতের কমন ইন্টারেস্ট দেখতে পাই তুর্কির ক্ষেত্রে। একই সাথে টেরোরিজম এবং সেক্সুয়াল ভায়োলেন্সের মোকাবিলা করার জন্য, অর্থাৎ পাকিস্তানকে জিওপলিটিক্যালি আইসোলেট করার জন্য ভারত এবং গ্রিসের কমন ইন্টারেস্ট রয়েছে। অনেকের মনে হয়তো একটা প্রশ্ন উঠতে পারে যে গ্রিস ডিফেন্স সেক্টরে কি এমন ম্যানুফ্যাকচারিং করে যে ভারত গ্রিসের সাথে জয়েন্ট প্রোডাকশনে রাজি হলো। এতে তো গ্রিসেরই লাভ হবে। হ্যাঁ, এটা ঠিক যে ভারতের তুলনায় গ্রিসের প্রোডাকশন অনেক কম, কিন্তু গ্রিস ছোটখাটো আর্মস অ্যামুনেশনে আত্মনির্ভর। গ্রিস নিজস্ব টেকনোলজির HK-G3 রাইফেল বানায়, যা আজ পর্যন্ত ভারতের কাছে নেই। ভারত বিদেশি রাইফেলের কেবল প্রোডাকশন করে, এখনো পর্যন্ত ভারতের নিজস্ব টেকনোলজি কোনো রাইফেল নেই। যাই হোক, এছাড়াও গ্রিস নিজস্ব টেকনোলজিতে 120 মর্টার, মেশিন গান এবং এক্সপ্লোসিভ বানায়। সুতরাং ভারত আর গ্রিসের ডিফেন্স ডিল একতরফা নয়। আসলে ডিফেন্স ডিলের আড়ালে রয়েছে দুটি দেশের কমন ইন্টারেস্ট, যা আগামী দিনে পাকিস্তান এবং তুর্কিকে যথেষ্ট সমস্যায় ফেলবে। তবে আপাতত চীনকে এই ডিল কোনোভাবেই এফেক্ট করবে না। কিন্তু ভারতের তরফ হতে এই ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে শক্ত জমি প্রস্তুত করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।